আজকে আমরা সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের যখন আমরা ডেকোরেটর থেকে কোনো চেয়ার টেবিল ভাড়া নিই, ভাড়া সেগুলো ব্যবহার করার বিনিময়ে আমাদের কিছু টাকা পয়সা ওনাদেরকে দিতে হয়। সিমিলারলি আমরা যখন বাড়ি গাড়ি কিনি, ব্যাংক থেকে লোন নিয়ে, ব্যাংকে লোনের টাকা ছাড়াও বাড়তি কিছু টাকা আমাদের দিতে হয়। এই বাড়তি কিছু টাকার পরিমাণটাই হচ্ছে সুদের পরিমাণ। তাহলে এই যে সুদ, এই সুদটা দু রকমের হয়, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। সরল সুদটা কি জিনিস না, নির্দিষ্ট পরিমাণ আসলের ওপর যদি সুদ ক্যালকুলেট হয়, সময় অন্তর অন্তর সাধারণত এখানে আসল পরিবর্তন ঘটে না, একই থাকে আসল, তখন আমরা সেটাকে বলবো সরল সুদ। কিন্তু চক্রবৃদ্ধি সুদ সেটা কিরকম না, কিছু নির্দিষ্ট সময় অন্তর প্রাপ্ত সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে আসলের পরিমাণ বৃদ্ধি ঘটে এবং পরবর্তী পর্যায়ে সেই সুদ আসলের ওপরে আবার সুদ নির্ণয় করা হয়, তখন সেটাকে আমরা বলি চক্রবৃদ্ধি সুদ। আজকের আলোচনা সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট। এখানে যে পরিমাণ টাকা ব্যাংক থেকে ধার নেওয়া হয় সেটাই আসল বা মূলধন বা প্রিন্সিপাল পি লেটার দ্বারা চিহ্নিত করা হয়। যে সময়ের জন্য টাকাটা ধার নেওয়া হয় সেটাকে টাইম বা টি, বছর সাধারণত বলা হয়। আবার একটা সুদের হার R%, রেট অফ ইন্টারেস্ট R%, সেটা কি জিনিস আমরা পরে আসছি। মোট সুদের পরিমাণটাকে আমরা যে পরিমাণ টাকা দিতে হবে ক্যাপিটাল আই। এবার তোমরা ধরো 100 টাকা যদি ধার নাও, ঠিক 1 বছর পরে যদি বাড়তি 4 টাকা ফেরত দিতে হয়, মানে তার মানে 100 টাকা প্লাস 4 টাকা, এই 4 টাকাই বলবো সুদের হার। তাহলে 100 টাকার 1 বছর কি পরিমাণ সুদ দিতে হচ্ছে সেটা কি সুদের হার। তাহলে সুদের হার 4% মানে 100 টাকার বার্ষিক সরল সুদের হার 4% মানে 100 টাকার 1 বছরের সরল সুদ 4 টাকা। বার্ষিক R% সরল সুদের হারে তার মানে কি 100 টাকার 1 বছরের সরল সুদ 8 টাকা। তাহলে নিশ্চয়ই তুমি যদি 500 টাকা ধার নাও 1 বছরে, 5 গুণ হবে, 5 4 20 টাকা, বা 100 টাকা 4 বছরের জন্য না 4% রেটে, তাহলে 4 টাকা, আবার পরবর্তী বছরে 4 টাকা, তারপরের বছর আবার 4 টাকা, তারপরের বছর আবার 4 টাকা, 4 বছরে 4 4 16 টাকা সুদ হিসেবে মোট সুদ দিতে হবে। এই মোট সুদ টোটাল ইন্টারেস্ট আই দ্বারা চিহ্নিত করব। আর আরেকটা, এই যে 4 বছর পরে যে পরিমাণ টাকা তুমি ফেরত দিচ্ছ সেটাকে বলা হয় সমূল সবৃদ্ধিমূল বা সুদে আসলে অ্যামাউন্ট, সেটা এর লেটার দ্বারা চিহ্নিত করা হয়। এই অ্যামাউন্টটা কি না, প্রিন্সিপাল প্লাস টোটাল ইন্টারেস্ট, পি প্লাস আই। পিটা কি মূলধন, আসলটা। এবার এখানে তুমি ধার করার ক্ষেত্রে ব্যাংক টাকা দিচ্ছে, তাকে আমরা কি বলবো উত্তমর্ণ বা ঋণদাতা। আর তুমি যে ঋণ নিচ্ছ তোমাকে বলা হয় অর্ধমর্ণ বা ঋণ গ্রহীতা বা ঋণী। কেমন? তাহলে আমরা জেনারেল একটা কথা যদি আমরা বলি, বার্ষিক R% সরল সুদের হারে, এটার মানে কি 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা। তাহলে আমার যদি আসল পি টাকা হয়, টাইম টি বছর হয়, তাহলে আমরা দেখতে চাইছি পি টাকার টি বছরে কত সুদ হবে। তাহলে 100 টাকার 1 বছরের সুদ যদি 8 টাকা হয়, 1 টাকার 1 বছরের সুদ কম হবে, R/100 টাকা। আবার 1 টাকার জায়গায় পি টাকার 1 বছরের সুদ নিশ্চয়ই বেশি হবে, PR/100, এবং পি টাকার 1 বছরের জায়গায় টি বছরের সুদ কত হবে, আরো বেশি হবে, PR/100। তাহলে বুঝলে, তাহলে পি টাকার টি বছরের মোট সুদ কত হবে, PR/100। তাহলে আমরা মোট সুদ কত পেয়ে গেলাম। মোট সুদ এক্ষেত্রে আমরা লিখতেই পারি যে মোট সুদের পরিমাণটা সেক্ষেত্রে কি হয়ে যাবে না, PR/100। মোট সুদ I = PR/100। এটা মোট সুদ নির্ণয়ের একটি সূত্র হয়ে গেল। এখন দেখো এখানে এই যে I, P
পি আর টি চারখানা চল সংখ্যা আছে। এই চারখানা চল সংখ্যার দেখো যদি আমরা পি পরিবর্তন ঘটে আর টি একই থাকে, সেক্ষেত্রেও আই পরিবর্তন ঘটবে। তাহলে পি এর মান বাড়লেই, আসল বাড়লেই সুদ বাড়বে। তাহলে সরাসরি তাহলে আয়ের সঙ্গে টি এর সরল সম্পর্ক একই রকম ভাবে আর টি এর সঙ্গেও আই সরল সম্পর্ক আছে। তাহলে এখন দেখো এই যে চারটে চলরাশির এই চারটে চল সংখ্যার মধ্যে এক তিনখানা দেওয়া থাকলে একখানা আননোন চল সংখ্যার তোমরা মান বের করতে পারবে। আমরা কয়েকটা এই ফর্মুলার উপরে আমরা অঙ্ক করে দেখতে পারি। আমরা একটা অঙ্ক করব, সেখানে দেখো বার্ষিক 8.13% সরল সুদের হারে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। এখানে দেখো আসল 960 টাকা, আসল পি ইকুয়াল টু 960 টাকা, সুদের হার R%, 8.13%, তার মানে 8 3 24, 25/3% সুদের হার। মোট সময় কত? 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস, তার মানে 12 3 15 মাস, 15 মাসকে বছরে 12 দিয়ে ভাগ করলে এত বছর। তাহলে আমরা মোট সুদের ফর্মুলা এক্ষুনি আমরা বের করেছি, পি আর টি বাই 100। তাহলে পি এর ভ্যালু 960, আর এর ভ্যালু 25/3, টি এর ভ্যালু 15/12/100। তাহলে এখানে কাটাকুটি 8 12 96, 3 5 15, 4 25 100, 4 20, তাহলে 5 20 100 টাকা। এটা 100 টাকা সুদ হল। মোট সুদের পরিমাণ পি আর টি বাই 100 বসিয়ে দিয়ে 100 টাকা পেলাম। তাহলে আমার জানতে চাইছিল স্ববৃদ্ধি মূল কত। স্ববৃদ্ধি মূল মানে সুদে আসলে কত পাবে, তাহলে সেটাকে অ্যামাউন্ট বলো ইংলিশে। তাহলে স্ববৃদ্ধি মূল কি হবে? আসল পি প্লাস আই। পিটা কত? এত টাকা। তাহলে পিটা কত? 960 টাকা প্লাস 100, এত টাকা। তাহলে দেখো 1060 টাকা স্ববৃদ্ধি মূল হবে। নেক্সট আমরা দ্বিতীয় অঙ্ক করব। দ্বিতীয় অঙ্ক কি বলছে? একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। এখানে দেখো কত টাকা ধার করেছিল? 15,000 টাকা। সেটাই কিন্তু আসল 15,000 টাকা, সেটাই প্রিন্সিপাল। সুদে আসলে কত শোধ দিতে হয়েছে? সুদে আসলে অ্যামাউন্টটা 22,125 টাকা। তাহলে মোট সুদ কত? এই সুদে আসলের মধ্যে কি আছে? আসল আছে আর সুদ আছে। তাহলে এই সুদে আসলে থেকে আমরা যদি আসলটা বাদ দিয়ে দিই, তাহলে দেখো এটা কত হয়? এত টাকা। তাহলে এটা হয় 7,125 টাকা। 7,125 টাকাই হচ্ছে মোট সুদ। সময় কত বছরের জন্য এসে ধার নিয়েছিল? এখানে দেখো 5 বছরের জন্য। সময় টিটা 5 বছর। তাহলে এখন দেখো আমরা জানি কি সূত্র জানি, এখন প্রথম থেকে আমরা শিখে এসেছি, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এখানে তাহলে মোট সুদের পরিমাণ কত? দেখো 7,125 টাকা। পি এর ভ্যালু কত? 15,000 টাকা ধার নেওয়া হয়েছিল। সুদের হার আমরা জানি না, 8টাই আমাদেরকে বের করতে হবে এখানে। তাহলে দেখো এখানে আর আননোন, টাইমটা 5 বছর। তাহলে দেখো 100, এটা দুটো শূন্য কাটলো, আর কি কাটতে পারি? 5 14 70 25 10 15 দিয়ে কাটলে 95। তাহলে দেখো এক্ষেত্রে আর ইকুয়াল টু 95/10। 95/10 মিনস 9.50। তাহলে আমরা দেখো আর এর ভ্যালু আমরা বের করে ফেলতে পারলাম। বার্ষিক সরল সুদের হার তাহলে কি পেলাম? 9.50% বা 9.5 টাকা সুদের হার। তাহলে বার্ষিক সরল সুদের হার 9.50%। পরবর্তী একটা অঙ্ক করে নেব। পরবর্তী অঙ্ক কি বলছে? কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি।
সময়টা জানতে চাইছে কত বছরে দ্বিগুণ হবে। এখানে দেখো আসলও দেওয়া নেই, শুধুমাত্র সুদের হার দেওয়া আছে 6.14%। তাহলে এখন দেখো আসলটা আমি ধরলাম, আসল বা পিটা ধরে নিলাম x টাকা, সেটা তাহলে সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে সুদে আসলে কত হবে? দ্বিগুণ হলে 2x টাকা হয়ে যাবে। তাহলে সুদে আসলের মধ্যে সুদ আছে, আসল আছে, তাহলে মোট সুদ কত হবে? সুদে আসল থেকে যদি আমরা আসল বাদ দিয়ে দিই সেই পরিমাণটা, তাহলে x টাকাই হচ্ছে মোট সুদের পরিমাণ। আর সুদের হার তো এখানে দেওয়াই আছে 6.14%, তার মানে 25/4%। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে কি ফর্মুলা জানি, I = PRT/100। তাহলে এখানে আয়ের পরিমাণ মোট সুদ কত? x পাওয়া গেছে, x আসল ধরে নেওয়া হয়েছে, রেট অফ ইন্টারেস্ট 25/4 ইন্টু টাইম, টাইমটা আননোন এখানে, তাহলে 25×4 = 100, x কাটলো, তাহলে এখানে দেখো টাইমটা 4×4 = 16 t, তাহলে টিটা বেরিয়ে গেল, টাইমটা কি নির্ণয়, তাহলে উত্তর লিখে ফেলতে পারি আমরা সহজেই, খুব সহজেই, নির্ণয় সময় t = 16 বছর। তাহলে নিশ্চয়ই বুঝলে অঙ্কটা, একদম তোমাদের সূত্রের মধ্যেই ফেললেই অঙ্কটা করা যায়। আমরা পরবর্তী অঙ্ক দেখে নেব। পরবর্তী অঙ্ক বলছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত। আসল এবং সুদ আসলের অনুপাত এই যে 1:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? এখানে আসলের সঙ্গে সুদ আসলের অনুপাত, তাহলে আসল যদি 8x টাকা হয়, সুদ আসলের পরিমাণ তাহলে 9x টাকা হবে। তাহলে ধরিলাম আসল 8x টাকা, আসলটা 8x টাকা, যেখানে x ≠ 0, তাহলে অবশ্যই সুদ আসলে, সুদে আসলে অ্যামাউন্টটা কত হবে? 9x টাকা। তাহলে মোট সুদ কত হবে? এই যে সুদ আসলের মধ্যে সুদ এবং আসল আছে, তাহলে 9x থেকে 8x যদি আমরা বিয়োগ দিয়ে দিই, সেটাই হচ্ছে মোট সুদের পরিমাণ, সেটা হলো x টাকা। তাহলে সময় 1 বছর। আমরা কি জানি? আমরা এতক্ষণ আমরা ফর্মুলাটা শিখেছি I = PTR/100। তাহলে এক্ষেত্রে আয়ের পরিমাণ x টাকা, p এর পরিমাণ 8x, আটটা আমাদের বের করতে হবে, টাইমটা 1 বছর বাই 100, তাহলে x কাটা গেল, 4 2 8, 4 25, তাহলে এক্ষেত্রে দেখো r = 25/2, 25/2 তাহলে 12.5। তাহলে দেখো এক্ষেত্রে অতএব তোমরা উত্তর লিখতেই পারো। এখানে তোমরা পার্সেন্টেজটা দেবে না, এটা এখানে পার্সেন্টেজটা দেওয়াটা ঠিক নয়। তাহলে এখানে থেকে দেখো বার্ষিক সরল সুদের হার 12.50%। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ, এগুলো I = PTR এর ছোট্ট ছোট্ট অ্যাপ্লিকেশন। আমরা পরবর্তী আরেকটা অঙ্ক দেখে নেব। কি আছে? বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.14% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। তাহলে অমলবাবুর মূলধন নির্ণয় করি। দেখো অনেকেই ইনকাম বলতে, আয় বলতে ফিক্সড ডিপোজিটের উপরেই বা সুদের উপরেই নির্ভর করে, ওই সূত্রেই তার আয়। এখন দেখো রেট অফ ইন্টারেস্ট যদি কমে যায়, সুদের হার যদি কমে যায় 4% থেকে দেখো কমে গেছে, তাহলে নিশ্চয়ই তার টোটাল সুদের পরিমাণ বা আয়ের পরিমাণ কমে যাবে। সেই আয়ের পরিমাণটা 60 টাকা কমে গেছে, তাহলে তার আসলটা কত সেটাই আমাদের বিচার্য বিষয়। তাহলে আসলটাই এখানে আননোন, অজানা। তাহলে আমরা ধরে নিলাম যে তার আসল p টাকা। তাহলে দুটো ক্ষেত্র, তাহলে কমে যাওয়ার আগে একরকম ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে কমে রেট অফ ইন্টারেস্ট কমে যাওয়ার পরে। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো, তাহলে প্রথম ক্ষেত্রে কি পেয়েছি? সুদের হার কি ছিল? 4%। তাহলে সময় 1 বছর, বছরে 1 বছর। তাহলে মোট সুদ I1 = সেই কি PRT/100, তাহলে এত টাকা। তাহলে এখন দেখো এখানে আমরা কি মানগুলো পাচ্ছি? PRT/100 এত টাকা। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে? সুদের হার কিন্তু ওই p টাকার উপরে কমে গেছে। কত? সুদের হার 3.34%, মানে এটা 12 3 15/4%। তাহলে সময় কিন্তু সেই 1 বছরেই, প্রতি বছর তার 60 টাকা কম। তাহলে মোট সুদ এখানেও কিন্তু PRT/100, তাহলে এত টাকা হবে। তাহলে এখানে দেখো কত হয় না, p 15/4 ইন্টু 1/100, তাহলে এত টাকা। তাহলে এটা আমরা কি লিখতে পারি? 15p/400 এত টাকা।
তাহলে দেখো প্রশ্নানুসারে এই যে I1 প্রথম ক্ষেত্রে ইন্টারেস্ট, I2 দ্বিতীয় ক্ষেত্রে ইন্টারেস্ট, এটা কম বেশি হবে। রেট অফ তাহলে I1টা বেশি, প্রথমে রেট অফ ইন্টারেস্ট বেশি ছিল বলে I1 I2 এর তাহলে তফাৎটা কত, অন্তরটা কত, নিশ্চয়ই 60 টাকা। তাহলে এক্ষেত্রে এই সমীকরণ প্রশ্ন অনুসারে আমরা লিখতেই পারি I1 মাইনাস R2 60 টাকা। I1 কত 4p/100, I2 কত পেয়েছি মাইনাস 15p/100, তাহলে এটাই ইকুয়াল টু 60। এটা দেখো লসাগু করো, এটা 400, তাহলে লসাগু 400, তাহলে 16p মাইনাস 15p ইকুয়াল টু 60। ওপরে দেখো p ইকুয়াল টু এটা 424, দ্যাট ইমপ্লাইজ p ইকুয়াল টু এটা 1p, দ্যাট ইজ p ইকুয়াল টু 24,000। তাহলে আমরা উত্তর লিখতেই পারি যে নির্ণয় আসল কত 24,000 টাকা। অমলবাবুর আসল 24,000 টাকা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী একটা অঙ্ক দেখে নেব কি আছে। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা হিসেব করি। কি ঘটনা ঘটেছে? রহমত চাচা সম্পূর্ণ 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার করেছে। ধার করে একটা বাড়ি তৈরি করেছে। বাড়ি তো 1 মাসে হয় না, তাহলে 1 বছর লেগেছে বাড়িটি কমপ্লিট করতে। 1 বছর তাহলে কমপ্লিট হওয়ার পরে পরে ভাড়া বসিয়ে দিয়েছে। প্রতি মাসে 5200 টাকা করে ভাড়া পায়। এবার ওই ভাড়ার টাকা না খরচ করে জমিয়ে জমিয়ে একটা সময় অনেকটা টাকা তৈরি হবে। দেখা গেল সেই কিছু বছর পরে যে ভাড়ার সমস্ত টাকাটা যে পরিমাণ হয়েছে সেইটাই হচ্ছে ব্যাংকের যত সুদ দিতে হবে এবং আসলে মিলে সেই পরিমাণ টাকা। তাহলে নিজের পকেট থেকে 1 টাকাও পে করতে হলো না। সেই কত বছর পরে এটি সম্ভব সেটি হচ্ছে আমার প্রশ্ন। তাহলে আমরা প্রথমেই ধরে নিলাম, ধরি রহমত চাচা ধার নেওয়ার ঠিক X বছর পরে, ধার যেদিন থেকে নিয়েছে X বছর পরে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করেন। আমরা একটা ডায়াগ্রাম দিয়ে দেখে নিতে পারি। ডায়াগ্রামটা কেমন? যেমন এইখানে তুমি ধার নিয়েছিল 2,40,000 টাকা, এখানে ধার নিয়েছিল। 1 বছর পর, এটা 1 বছর সময় লেগেছে, এখানে একটা বাড়ি তৈরি করে ফেলেছেন তিনি। তারপর কি হলো, এখান থেকে তারপরে এখানে গিয়ে শোধ হয়েছে। তাহলে এই ধার নেওয়া থেকে এই শোধের শোধ পর্যন্ত কত বছর? ধরে নিয়েছি X বছর। X বছরে তিনি শোধ করেছেন সমস্ত টাকা ধার নেওয়ার দিন থেকে X বছর পরে। তাহলে নিশ্চয়ই বাড়ি ভাড়া X বছর ধরে কি পাবে? পাবে না। কেন? 1 বছর তার সময় নষ্ট হয়েছে বাড়ি তৈরি করার জন্য। তাহলে প্রথম বছর বাদ, তাহলে বাড়িটা বানানো হয়েছে 1 বছর সময় লেগেছে। তারপর থেকে এই শোধ দেওয়া পর্যন্ত মোট তাহলে কত? 1 বছর এদিক থেকে বাদ হলো X মাইনাস 1 বছরের তিনি অ্যাকচুয়ালি বাড়ি ভাড়া পাবে, 1 বছর কম পাবে। আবারও বলছি, তিনি যদি ধার নেওয়ার দিন থেকে X বছর পরে সমস্ত ঋণ সুদে আসলে শোধ করেন তাহলে বাড়ি ভাড়া পাবে 1 বছর কম। তাহলে X মাইনাস 1 বছরের তিনি বাড়ি ভাড়া পাবে। প্রতি মাসে বাড়ি ভাড়া কত? 5200 টাকা। এত টাকা পার মান্থ, এত টাকা পার মান্থ তিনি বাড়ি ভাড়া পেয়েছেন। তাহলে আমি কি ধরে নিয়েছিলাম আবারও একবার বলে নিই। ধরি রহমত চাচা ধার নেওয়ার দিন থেকে X বছর পরে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করেন। তাহলে ভাড়া পান কি? তাহলে 5200 টাকা, এত টাকা প্রতি মাসে, প্রতি মাসে। তাহলে 1 মাসে বাড়ি ভাড়া পান কত? 5200 টাকা। তাহলে দেখো 1 বছরে কত পাবে? 1 বছর মানে 12 মাস। তাহলে 5200 টাকা, 5200 টাকা ইন্টু 12, এত টাকা পাবে। আবার যদি কত বছর ধরে তিনি ভাড়া পাবেন? না ঠিক X মাইনাস 1 বছরে। তাহলে X মাইনাস 1 বছরে, X মাইনাস 1 বছরে আরো বেশি পাবে। 5200 ইন্টু 12 ইন্টু X মাইনাস 1, এত টাকা তিনি বাড়ি ভাড়া বাবদ পাবেন। এবার দেখে নিই ধার নেওয়ার দিন থেকে যে X বছর পরে শোধ করেছে, এই X বছরে তিনি মোট সুদ কত পাবেন? আমরা কি ফর্মুলা জানি? মোট সুদের ফর্মুলা I ইকুয়াল টু PTR/100। এখানে দেখো কত টাকা সে ধার করেছিল? না 2,40,000 টাকা। রেট অফ ইন্টারেস্ট দেখে নাও, এক্ষেত্রে 12%। আর টাইমটা কত? X বছরের জন্য বাই 100।
তাহলে দুটো জিরো কাটলাম, তাহলে কি থাকলো, আমরা এটা গুণ করব না, 2400 ইন্টু 12x, এত পরিমাণ মোট সুদ হলো, এই পরিমাণটা মোট সুদ। তাহলে সুদে আসলে কি, আসল যোগ আসল কত সেইটা শোধ করতে হবে সুদে আসলে। সুদে আসলে কি হবে, 2,40,000 প্লাস এই মোট সুদের পরিমাণ, এটা ইন্টু 12x, এত অ্যাকচুয়ালি টাকা লিখতে পারে। তাহলে এখন দেখো প্রশ্ন অনুসারে কি হবে, তিনি যে মোট সুদে আসলে যে পরিমাণটা হলো আর বাড়ি ভাড়া বাবদ এই পরিমাণ টাকা, এই দুটো পরিমাণ টাকা নিশ্চয়ই সেম। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি, এই যে 5200 ইন্টু 12 ইন্টু x-1, এই যে বাড়ি ভাড়া বাবদ মোট টাকা, এটা সুদে আসলে 2,40,000 প্লাস 2400 ইন্টু 12x। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে এর মধ্যে 12 আছে, এখানে 12 আছে, 1200 কমন নিতে পারি। তাহলে এখন দেখো এখানে আমরা কি করতে পারি, 5200 ইন্টু 12 ইন্টু x-1, ওদিকে যদি 1200 কমন নিয়ে নেই, এখানে 12 দিয়ে 24, দুটো শূন্য থাকলো, এখানে দেখো 1200 কমন নিলে 24x, তাহলে এখানে দেখো দুটো শূন্য 12 12, তাহলে কি পড়ে থাকলো বাঁদিকে, তাহলে 52x মাইনাস 52, ডান দিকে 200 প্লাস 24x, তাহলে 24x বাঁদিকে বিয়োগ হলে কত হবে, 52x থেকে 24x বিয়োগ দিলে দেখো 28x ইকুয়াল টু 252, তাহলে 28 8 9, তাহলে 9, তাহলে x কি পেলাম ইকুয়াল টু 9। তাহলে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, যে ধার নেওয়ার 9 বছর পর, ধার নেওয়ার 9 বছর পরে তিনি ব্যাংকের টাকা সুদ সহ ঋণ শোধ করবেন। নিশ্চয়ই বুঝতে পারলে, তাহলে এই ডায়াগ্রামটা মনে রেখো, নিশ্চয়ই তোমরা সহজ হয়ে যাবে অঙ্কটা। আমরা পরবর্তী আরো একখানা অঙ্ক দেখে নেব, যে অঙ্কটা বলছে কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, এবং তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। তাহলে সমস্যাটা আমরা যদি একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখি, যে এই লাইনটা পুরো 1 বছর, পুরো 1 ইয়ার, তাহলে ঠিক মাঝে এটা 6 মাস, এটা 6 মাস, তারপর এর মাঝে এটা 3 মাস। শুরুতে কত আসল দিয়েছিল, শুরুতে 15,000 টাকা দিয়েছিল, 3 মাসের মাথায় কি হয়েছে, মাইনাস 3,000 টাকা, 3,000 টাকা তুলে নিয়েছে, উইথড্র করেছে। তাহলে এখন তার এই মুহূর্তে 3 মাসের মাথায় তার আসল কত হবে, 15,000 থেকে 3,000 কমে গেল, তাহলে 12,000 টাকা পড়ে থাকলো। এই পরের 3 মাস কি হয়েছে, এই 12,000 টাকাই খেটেছে। ওই 3 মাস পরে 6 মাসের মাথায় সে আরো 8,000 টাকা জমা দিয়েছে, তাহলে 12 সঙ্গে প্লাস হয়ে যাবে 8,000। দেখো 12,000 ছিল, 8,000 যোগ হয়ে তাহলে কত হবে, 20,000 টাকা হয়ে যাবে, 20,000 টাকা, 20,000 টাকা হয়ে যাবে, এবং বছরটা শেষ করবে ওই 20,000 টাকা দিয়ে। কেমন, আসল হিসেবে 20,000 টাকা দিয়ে। এখন দেখো এই 3টে অংশের আমাদের সুদ ক্যালকুলেট করতে হবে। তাহলে এই রিজিয়নটা কত, 3 মাস, 3 মাস মানে 3/4, তার টাইমটা 3/4, তার মানে 3/12, তাহলে 1/4 ইয়ার, 1/4, এটাও কত হবে 1/4 ইয়ার, এখানেও টাইমটা, এই স্পেসটা 1/4 বছর, এখানে 6 মাস, বাকি 6 মাস, তাহলে সেটা অবশ্যই হাফ বছর, হাফ ইয়ার। কি ক্লিয়ার? তাহলে এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা 3টে পর্যায়ের ইন্টারেস্ট বের করব। এখানে 1/4 বছর, এখানে 1/4 বছর, এখানে হাফ বছরে। তাহলে চলো আমরা I1টা সুদ কি হবে, I1টা PTR/100, P মানে কত, 15,000 টাকা, আর রেট অফ ইন্টারেস্ট 5%, 5% সময় কত, 1/4/100, তাহলে দুটো জিরো কাটলাম, এখানে 2, এখানে 75, তাহলে 5 75
ওর সাথে 35 2 375/2, তাহলে কত হবে 187.50 টাকা। এবার দেখো দ্বিতীয় পর্যায়, প্রথম এই 3 মাসের সুদ কত আমরা বের করে ফেললাম। দ্বিতীয় 3 মাস মানে 1/4 বছরের সুদ কত হবে, এক্ষেত্রেও দ্বিতীয় সুদ I2 P/100, এখানে প্রিন্সিপাল কিন্তু 12,000 টাকা হয়ে গেছে, এবং আর 5% টাইমটা 1/4 বছর বাই 100, দুটো জিরো কাটলো 4 30, তাহলে কত হলো 150 টাকা। আর তৃতীয় পর্যায়ের সুদ কি করে বের করব, এখানে দেখো প্রিন্সিপালটা আসলটা 8,000 যোগ হয়ে 20,000 হয়ে গেছে, তাহলে I3টা P/100 20,000 ইন্টু 5% ইন্টু হাফ বাই 100, তাহলে দুটো জিরো কাটলো, এটা 100 ইকুয়াল টু 500 টাকা। তাহলে 500 টাকা পেলো তৃতীয় পর্যায়ের সুদ। তাহলে 3টে পর্যায়ের সুদ আমাকে যোগ করতে হবে, মোট সুদ তো পাবে। তাহলে মোট সুদ আমরা I1 যোগ I2 যোগ I3 তিনটে যোগ করে ফেলো। তাহলে প্রথমটা 187.50, 150 প্লাস 500, তাহলে 5 6 7, তাহলে 800, তাহলে 837.50 টাকা। তাহলে শুধু আসলে তিনি কত ফেরত পাবেন না, তার শেষ করেছিল আসল 20,000 টাকা দিয়ে, আর সুদ হিসেবে 837 টাকা 50 পয়সা, দুটো যোগ করে দাও, তাহলে কত হবে 20,837.50। এখানে সুদে আসলে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট 20,000 প্লাস 837 টাকা 50 পয়সা, 20,837 টাকা 50 পয়সা। তাহলে উত্তর তোমরা লিখতে পারবে, অতএব বছরের শেষে দীপুবাবু সুদে আসলে মোট 20,837.50 এত টাকা তিনি পাবেন। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমাদের একটা ছোট্ট করে অ্যাসাইনমেন্ট দিয়ে দিই। অ্যাসাইনমেন্ট তোমরা কোষে দেখি 2 নম্বর চ্যাপ্টারের, কোষে দেখি 2 নম্বর চ্যাপ্টারের তোমাদের 8-এর দাগ, 13 দাগ, 14 দাগ, 17 আর 20 এই অঙ্কগুলো তোমরা করে ফেলবে অ্যাসাইনমেন্ট হিসেবে। তাহলে আজকের মতো সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের ক্লাসটা শেষ করলাম।